ওয়েলকাম এভরিওয়ান। আমার আজকের লেকচার টপিক হচ্ছে কুইক শর্ট। আজকে আমি কুইক শর্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি কুইক শর্ট অ্যালগরিদমের ডিজাইনিং নিয়ে আলোচনা করব। কুইক শর্ট অ্যালগরিদমের ডিজাইনটি মেইনলি মার্জ শর্ট অ্যালগরিদমের সাথে ম্যাচিং হয়, কারণ মার্জ শর্ট অ্যালগরিদমটি কিন্তু ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ নিয়ে তৈরি, এবং কুইক শর্ট অ্যালগরিদমও কিন্তু ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ নিয়ে মেইনলি কাজ করে থাকে। তো মার্জ শর্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ডিভাইড হয়ে ইকুয়াল দুটি ভাগে ভাগ হয়, যে কয়টি এলিমেন্ট থাকে সচরাচর সমান দুই ভাগে ভাগ হয়ে থাকে, একদম এক্স্যাক্টলি দুই ভাগে ভাগ হয়ে থাকে। বাট এক্ষেত্রে কুইক শর্টের ক্ষেত্রে কিন্তু ভাগটা একটা অ্যারে থেকে দুইটা পসিবল সাব অ্যারেতে ভাগ হবে, ভাগ কিন্তু দুইটাই হবে। বাট কয়টা এলিমেন্ট নিয়ে হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে পিভট এলিমেন্ট বা পার্টিশনিং এলিমেন্টের উপরে। এখানে পার্টিশনিং এলিমেন্ট বলে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে। এই পার্টিশনিং এলিমেন্টটাই আসলে কুইক শর্টের ক্ষেত্রে কুইক শর্ট অ্যালগরিদমের ডিজাইনিং এ মেইন ভূমিকা পালন করে থাকে। তার মানে যে কোনো একটা অ্যারে থাকবে, ফর এক্সাম্পল সেখানে পি থেকে আর পর্যন্ত এলিমেন্ট থাকবে, যেখানে হচ্ছে পি ফার্স্ট পজিশন আর হলো লাস্ট পজিশন। দুইটা পসিবলি দুইটা সাব অ্যারেতে ভাগ হবে, এবং একটা সাব অ্যারেতে যে বললাম যে ভাগটা অবশ্যই হবে একটা পার্টিশনিং এলিমেন্টের বেসিসে, এবং এখানে পার্টিশনিং এলিমেন্টটাকে কিউ ধরে নেওয়া হলো। তো এই পার্টিশনিং এলিমেন্টটা আগে বের করে নিতে হবে। তো পার্টিশনিং এলিমেন্টের পজিশন যেটাই বের হবে, একটা সাব অ্যারে হবে ফার্স্ট পজিশন থেকে ওই পার্টিশনিং এলিমেন্টের আগের যে এলিমেন্ট সেই পর্যন্ত একটা ভাগে ভাগ হবে, আরেকটা ভাগ হবে হচ্ছে ওই পার্টিশনিং এলিমেন্টের পরের এলিমেন্ট থেকে লাস্ট পজিশন পর্যন্ত। এখানে খেয়াল করবে মার্জ শর্ট অ্যালগরিদমে যেভাবে প্রথম পোর্শনে কিন্তু যে ডিভাইডিং এলিমেন্টটা ছিল, ডিভাইড পোর্শনটা কিন্তু একটা পোর্শনের ভিতরে ফার্স্ট সাব অ্যারেতে ঢুকে যেত। বাট এক্ষেত্রে কিন্তু যে পার্টিশনিং এলিমেন্টটা আছে এটা কিন্তু কোনো সাব অ্যারের মধ্যেই ঢুকছে না। পার্টিশনিং এলিমেন্টটা টোটালি ইন্ডিভিজুয়াল থাকছে, এবং পার্টিশনিং এলিমেন্টের আগে এবং পরে আসলে দুইটা সাব অ্যারে কিন্তু তৈরি হচ্ছে। এবং সেক্ষেত্রে একটা ফ্যাক্ট তৈরি হয়, এই যে পার্টিশনিং এলিমেন্টটা আসলে আমরা বের করবো, এই পার্টিশনিং এলিমেন্টটা মেইনলি যেটা হবে, এই পার্টিশনিং এলিমেন্টটা এমন একটা এলিমেন্ট হবে যেটার আগে এই যে বললাম যে আগের এলিমেন্ট একটা সাব অ্যারে রয়েছে ফার্স্ট পজিশন থেকে পার্টিশনিং এলিমেন্টের আগের পজিশন পর্যন্ত। সো দেখা যাবে যে পার্টিশনিং এলিমেন্টের থেকে এই একটা সাব অ্যারে কিন্তু পার্টিশনিং এলিমেন্টের থেকে ছোট অথবা সমান। দেখা যাবে যে যেই পার্টিশনিং এলিমেন্টের বেসিসে আমরা ভাগটা করলাম, তার যেই আগের যে সাব অ্যারেটা আছে, পূর্বের দিকে যে সাব অ্যারেটা আছে, সেটা কিন্তু পার্টিশনিং এলিমেন্টের থেকে ছোট বা ম্যাক্সিমাম সমান হতে পারবে এলিমেন্ট গুলো। আর ঠিক অপোজিট সিনারিও হচ্ছে তার যে পরের সাব অ্যারেটা থাকবে, যেটা কিনা কিউ প্লাস ওয়ান থেকে আর পর্যন্ত এলিমেন্ট গুলোকে হোল্ড করবে, সেগুলো কিন্তু যে পার্টিশনিং এলিমেন্ট আছে তার থেকে বড় অথবা ম্যাক্সিমাম সমান হতে পারবে। তো এরকম করে করলে যেটা হয় যে কন্টিনিউয়াসলি, এটাও কিন্তু একটা রিকার্সিভ অ্যালগরিদম, মার্জ শর্টের মতো এটাই কিন্তু একটা রিকার্সিভ অ্যালগরিদম। কন্টিনিউয়াসলি এই পার্টিশনিং এলিমেন্ট কিভাবে বের করতে হয় সেটাই আসলে আমরা মেইনলি দেখবো। এই পার্টিশনিং এলিমেন্টটার কিভাবে বের করতে হয়, সেই যে ফাংশনটা ওটা যখন রিকার্সিভ ওয়েতে বোথ সাব অ্যারেতে কলিং হবে, সবগুলো সাব অ্যারেতে কন্টিনিউয়াসলি রিকার্সিভ কলিং এর মাধ্যমে কিন্তু সবগুলো এলিমেন্ট কি হয়ে যাবে, সর্ট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কনকোয়ার যে পোর্শনটা, সেটাতে কিন্তু বলা আছে যে সর্ট দ্য টু সাব অ্যারে বাই রিকার্সিভ কল টু কুইক শর্ট। পার্টিশনিং এলিমেন্ট আমরা যেটার উপরে বেস করে কাজ করব সেটা কিন্তু দুই ভাগেই কাজ করবে এবং রিকার্সিভ ওয়েতে কাজ করবে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের যে মার্জ শর্ট ছিল, সেই মার্জ শর্টের ক্ষেত্রে কিন্তু কম্বাইন করা লাগতো, যেখানে ডিভাইড হতো দুই ভাগে, দেন এই ভাগগুলো নিয়ে কিন্তু এলোমেলো ডাটাগুলোকে সাজানো হতো, সর্ট করা হতো, দেন সর্ট করার পরে সেগুলোকে কিন্তু মার্জ বা কম্বাইন করা হতো। বাট এক্ষেত্রে যেহেতু আমরা আগেই বলে নিয়েছি যে পার্টিশনিং এলিমেন্টের আগের এলিমেন্ট গুলো ছোট হয়, পরের এলিমেন্ট গুলো বড় হয়, এবং সেম সিনারিওতে আসলে রিকার্সিভ কলের মাধ্যমে প্রত্যেকটা প্রসেস দুইটা সাব অ্যারেতে কাজ করবে। সো এখানে কিন্তু কম্বাইন করার আলাদা করে কম্বাইন করার কিন্তু আর দরকার হয় না। ডিভাইড এবং কনকোয়ারের মাধ্যমে কিন্তু পুরো যেই আনসর্টেড এলিমেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু পুরোটাই সর্ট হয়ে যায়। সো এখানে কিন্তু কম্বাইন করার কোনোই দরকার নেই। সো এই হিসাবে কিন্তু কুইক শর্টটা মার্জ শর্টের থেকে একটু হলেও কম সময় নেবে, কারণ যেহেতু এখানে কম্বাইনের ইস্যুটা নাই। এবার আমি কুইক শর্টের সুডো কোডটা আলোচনা করব। তো এখানে আমরা সুডো কোড দেখতে পাচ্ছি, কুইক শর্টের সুডো কোডটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে কিন্তু
আমাদের এই যে কুইক শর্টের যে পার্টিশনিং ডিভাইড যে পোর্শনটাতে হয়, আমরা এই ডিভাইড পোর্শনটা কিন্তু মার্জ শর্টের মতোই, কাছাকাছি মার্জ শর্টের মতোই। কারণ যেহেতু এটা রিকার্সিভ কল, শুরুতে আমি ডিভাইডের যে নামটা আমি ডিভাইড করার জন্য যে নামটা ইউজ করেছি, খেয়াল করবেন যে এখানেও কিন্তু যে দুইটা সাবেরটা ভাগ হচ্ছে সেগুলো কিন্তু সেম নামে আছে। তার মানে জিনিসটা কিন্তু নিজেই নিজেকে বারবার কল করছে, হুইচ ইজ কল্ড রিকার্সিভ। সো আমাদের এখানেও কিন্তু রিকার্সিভ ওয়েতে কাজটা করা হচ্ছে। এবং অ্যাগেন মার্জ শর্টের ভিতরে যে কন্ডিশনটা ছিল সেটা হলো ডিভাইডটা কতক্ষণ পর্যন্ত হয়। ডিভাইডটা কিন্তু ততক্ষণ পর্যন্তই হয় যতক্ষণ পর্যন্ত আমার ফার্স্ট পজিশনের থেকে লাস্ট পজিশন যদি বড় হয়। ফার্স্ট পজিশনের থেকে লাস্ট পজিশন কিন্তু আলটিমেটলি 2 থেকে যত যত বেশি এলিমেন্ট থাকবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যে ভাগ করা সম্ভব। বাট এলিমেন্ট সংখ্যা যদি একটা হয় তাহলে কিন্তু ফার্স্ট পজিশন এবং লাস্ট পজিশন সেম। সো এটা কিন্তু আর তখন ভাগ করা যাবে না। দ্যাটস ওয়াই ভাগটা কতক্ষণ হতে পারে, যখন সেটা অ্যাটলিস্ট ফার্স্ট পজিশন থেকে লাস্ট পজিশনটা বড় হবে। এই যে পি লেস দেন আর, যেটা কিনা আমি মার্জ শর্টেও ডিসকাস করেছি। সো এই কন্ডিশনের উপরে বেস করে আমার ভাগটা হবে। দেন ভাগ হওয়ার পরে কি হবে, এখানে আমরা কিউ নামক একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি। এটা আলটিমেটলি পার্টিশনিং এলিমেন্টের জন্য ভেরিয়েবল ইউজ করা হয়েছে। ওই যে আমি বললাম একটু আগের স্লাইডটাতে বলে আসছে যে কিউ কিউ এখানে পার্টিশনিং এলিমেন্ট, নট নেসেসারি কোড করার সময় কিউই ধরতে হবে, পছন্দ মতো ধরা যাবে। বাট যেটার যে ভেরিয়েবলটা নামে করতে হবে সেটাই কিন্তু পুরোটাতে ইউজ করতে হবে। এই কিউ ভেরিয়েবলটার মধ্যে কি করলাম, পার্টিশন APR, এ হচ্ছে অ্যারের নাম, পি হলো ফার্স্ট পজিশন, আর হলো লাস্ট পজিশন। তার মানে হলো এখানে একটা ফাংশন কল করা হয়েছে যেটার নাম হচ্ছে পার্টিশন। এই যে এখানে পার্টিশনিং ফাংশনটা কিন্তু পার্টিশনিং ফাংশনের শুধু কোডটা কিন্তু এই পাশে দেওয়া আছে। ঠিক আছে, এইটা হলো পার্টিশন যে ফাংশন, এটাকে কল করা হয়েছে। তার মানে যখন কিউ ইজ ইকুয়াল টু এই পার্টিশন ফাংশনটা কল পাবে, ঠিক তখন এটার কাজ শুরু হয়ে যাবে। এটার কাজটা আমরা আরেকটু পরে দেখবো। আমরা আগে ভাগের কাজটা দেখে নিই। দেন পার্টিশন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আসলে রিটার্ন পাবো যে পার্টিশনিং এলিমেন্টের পজিশন কোনটা হবে। এই যে যে কোন এলিমেন্টের বেসিসে আমরা দুইটা ভাগে ভাগ করব সেই এলিমেন্টটা কিন্তু আমরা এই ফাংশন থেকে পেয়ে যাব, সেই ফাংশনের সেই এলিমেন্টের পজিশনটা পেয়ে যাব। দেন সেই পজিশনটা কোথায় এসে স্টোর হবে, যেহেতু কিউ নামক ভেরিয়েবলের ভিতরে কল করা, সো এটা কিন্তু স্টোর হবে কিউ এর মধ্যে। তার মানে আমরা পার্টিশনিং এলিমেন্টের পজিশনটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। দেন কি হবে, কুইকশর্ট নিজেই নিজেকে কল করে একটা সাবএরে হবে হচ্ছে পি থেকে কিউ মাইনাস ওয়ান, যেটা বললাম পার্টিশনিং এলিমেন্টের আগের এলিমেন্ট পর্যন্ত। আরেকটা হচ্ছে আরেকটা ভাগ হবে হলো, আরেকটা সাবএরে হবে হলো পার্টিশনিং এলিমেন্টের পর কিউ প্লাস ওয়ান থেকে আর পর্যন্ত। নিজে নিজেকে কল করবে এবং সেম ভাবে পার্টিশনিং এলিমেন্টটা কিন্তু কাজ করে আমার পুরোটাই সলভ হয়ে যাবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা একটু খেয়াল করি, এখানে ফর এক্সাম্পল আমি যেই সুডো কোডটা এখানে ইউজ করেছি, এটা এখানে আমি পার্টিশনিং এলিমেন্ট প্রাইমারিলি বা ইনিশিয়ালি কিন্তু লাস্ট এলিমেন্টকে ধরে নিয়েছি। তো এই এলিমেন্টটাকে এমন কোন পজিশনে নিলে আমার তার পূর্বের ডাটাগুলো ছোট হবে এবং তার পরের ডাটাগুলো বড় হবে, এরকম একটা পজিশনে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেন ওই পজিশনটা যখন আমরা কিসের মাধ্যমে খুঁজে পাবো, এটা হলো এই ফাংশনটার মাধ্যমে, পার্টিশন ফাংশনের মাধ্যমে কিন্তু খুঁজে পাবো। দেন পজিশন রিটার্ন হয়ে গেলে আমরা ওই এলিমেন্টটাকে কি করবো, ওই পজিশনে ট্রান্সফার করে দিব এবং দেখা যাবে যে তার আগের এলিমেন্ট গুলো ওই পার্টিশনিং এলিমেন্ট থেকে ছোট এবং তার পরের এলিমেন্ট গুলো পার্টিশনিং এলিমেন্ট থেকে কিন্তু বড়। এই যেখানে ফর এক্সাম্পল একটা লাস্ট এলিমেন্টটাকে ইনিশিয়ালি পার্টিশনিং এলিমেন্ট হিসেবে ধরে নেওয়া হলো, দেন পার্টিশন যেই ফাংশনটা আছে সেটা কাজ করার পরে এই 5 এলিমেন্টটাকে কিন্তু এমন একটা জায়গায় পজিশন দেওয়া হলো, ট্রান্সফার করে বা রিপ্লেস করা হলো, যেখানে কিনা রিপ্লেস না ট্রান্সফার করা হলো, এক্সচেঞ্জ করা হলো, যেখান থেকে তার আগের ডাটাগুলো সব ছোট হবে আর পরের ডাটাগুলো সব বড় হবে। সো এটা হচ্ছে সুডো কোডের ডিভাইডের পোর্শন। তো আমরা এবার দেখবো হলো পার্টিশন ফাংশনটা কিভাবে কাজ করে। তার জন্য আসলে আমি শুরু থেকে একটা এক্সাম্পল ডিসকাস করে নিব। তো শুরুতেই এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, কিছু আনসর্টেড এলিমেন্ট দেখতে পাচ্ছি, একদম এলোমেলো ডাটা। এবং প্রাইমারিলি যেটা আমি বলেছিলাম যে আমার সুডো কোডে আমি পিভট এলিমেন্ট, এখানে পিভট বা পার্টিশনিং এলিমেন্ট যে কোনোটাই বলা যায়, এখানে পিভট বলা হচ্ছে, যেটা পার্টিশনিং এলিমেন্ট সেটাই আসলে পিভট এলিমেন্ট। যেই এলিমেন্টের বেসিসে দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটা সাব অ্যারেতে ভাগ করা যায়, সেটাকে আসলে পিভট এলিমেন্ট বা পার্টিশনিং এলিমেন্ট বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের পিভট এলিমেন্টটাকে আমি এখানে ফর এক্সাম্পল 6 ধরে নিলাম, এবং মানে 6 হচ্ছে লাস্ট এলিমেন্টটাকে ধরে নিলাম, লাস্ট এলিমেন্ট হিসেবে যেটা থাকবে সেটাকে আমি পিভট এলিমেন্ট হিসেবে অ্যাসাইন করে দিব।
তো শুরুতে আমরা দেখি আসলে কিভাবে কাজ হচ্ছে, এবং এখানে আনসর্টেড এলিমেন্ট দেখতে পাচ্ছি। এটার ফার্স্ট পজিশন হলো 1, এবং এখানে কিন্তু পি মানে পি ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে ফার্স্ট পজিশন। আর লাস্ট পজিশন এখানে কয়টা এলিমেন্ট আছে? এখানে আছে 10টা এলিমেন্ট। সো লাস্ট পজিশন আর ইজ ইকুয়াল টু 10, রাইট? এটা আমরা অলরেডি জানি। এরপরে কি করলাম, আমি বলেছি যে পিভট এলিমেন্ট, এখানে যেমন এক্স ভেরিয়েবল ধরা হয়েছে, পিভট এলিমেন্টের জন্য ভেরিয়েবল কি ধরা হয়েছে? এক্স। যেটা আমি আগের ডিজাইনে কিউ বলেছি, সেটা কিন্তু এখানে এক্স হিসেবে ধরা হয়েছে। আপনারা চাইলে এখানে কিউ ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আমরা এক্স নামক একটা ভেরিয়েবল ধরলাম, যেটা কিনা ঠিক লাস্ট যেই এলিমেন্টটা, সেটা লাস্ট এলিমেন্টকে কিভাবে আমাদের দিতে হবে? অবশ্যই লাস্ট পজিশনটা, এর নাম লাগবে এবং লাস্ট পজিশনটা। তাহলে লাস্ট পজিশন দিলেই কিন্তু এটার ভিতরে যে ভ্যালুটা আছে A10, আর এর মান যেহেতু 10, A10 এর ভ্যালুটা কিন্তু 6, তার মানে এক্স এর জন্য অ্যাসাইন হয়ে যাবে 6। এরপর আরেকটা ভেরিয়েবল আমরা ইনিশিয়ালি অ্যাসাইন করে নিচ্ছি, সেটা হলো আই। আই এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা হলো p-1। এটা কিন্তু ইন্ডেক্সিং। এটা ছিল হচ্ছে ভেতরের যে এলিমেন্ট সেটা, আর আইটা কিন্তু হচ্ছে ইন্ডেক্সিং। কেন? আই ইজ ইকুয়াল টু কি ধরে নেওয়া হলো? p-1। তাহলে পি এর মান যদি 1 হয়, ফার্স্ট ইন্ডেক্স যেহেতু, তাহলে আই এর মান তার থেকে এক ঘর কম, তার মানে আই এর মানটা 0। 1 - 1 0, দ্যাট মিনস আই এর ভ্যালু কিন্তু আই আই হচ্ছে এখানে একটা ইন্ডেক্সিং অ্যাসাইন করা হলো। এটা কেন অ্যাসাইন করা হলো, এটা একটা আমরা আরেকটু পরে এক্সাম্পলটা যখন কন্টিনিউ হবে তখন আমরা দেখতে পাবো। এরপরে কি করলাম? তাহলে কি করলাম, প্রথমে হচ্ছে পি ফার্স্ট ইন্ডেক্সিং, তো পি যেখানে আছে আর আই এর মানটা ঠিক তার ইন্ডেক্সিংটা ঠিক তার আগের ঘরে ধরে নেওয়া হলো। তারপরে আরেকটা কাজ করা হলো, সেটা হলো জে নামক একটা ভেরিয়েবল ইউজ করা হয়েছে। এটা ডিরেক্ট ফর লুপে ইউজ করা হয়েছে। সো এই এখানে একটা ফর লুপ দেখতে পাচ্ছি, যেখানে হলো জে এর মানটা শুরুতে হচ্ছে পি থেকে স্টার্ট হবে। তার মানে পি এর মান যেখানেই থাকবে, জে এর ভ্যালু কিন্তু, জে এর ইন্ডেক্সিংটা কিন্তু সেটাই হবে। পি এর মান পি এর ইন্ডেক্সিং শুরুতে কত? 1, তার মানে আমার কিন্তু জে এর ইন্ডেক্সিংটাও আমরা পাবো 1। তার মানে এই ফর লুপটা শুরু হবে 1 থেকে। ঠিক আছে? তো 1 থেকে কত পর্যন্ত চলবে ফর লুপটা? 1 থেকে চলবে হচ্ছে r-1। ফর দিস এক্সাম্পল, যদি আর আর যদি 10 হয়, তাহলে এই লুপটা চলবে 1 থেকে শুরু করে 10 - 1 কত? 9। তার মানে এই লুপটা চলবে 1 থেকে 9 পর্যন্ত। যখনই লুপটার ইনক্রিমেন্ট হয়ে 10 এ পৌঁছে যাবে, তখন কিন্তু আমার লুপটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এই লুপটা চলতে চলতে কি হবে সেটা দেখি আমরা। এই লুপের ভেতরে শুরুতেই যখন কন্ডিশন চেকিং হবে, কন্ডিশন চেকিং হওয়ার পরে ঢুকে প্রথমে একটা কিন্তু আমরা কম্পারিজন দেখতে পাচ্ছি, ইফ এলস এর যে কম্পারিজন। এখানে কম্পারিজন করা হচ্ছে এ জে এর সাথে এক্স এর ভ্যালু কম্পারিজন। খেয়াল করবেন এখানে হচ্ছে এ জে, তার মানে শুরুতেই জে এর মান যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, তার মানে a1 লেস দেন অর ইকুয়াল এক্স। এক্স এর ভ্যালু কত? 6। আর a1 এর ভ্যালু কত? 2। তাহলে কম্পারিজন কিন্তু হবে 2 এবং কিসের মধ্যে? 2 এবং 6 এর মধ্যে। কম্পারিজন কিন্তু হবে 2 এবং 6 এর মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 লেস দেন অর ইকুয়াল 6। আমি যদি এখানে একটু লেখালেখি করে দেখাই, আচ্ছা, তার মানে শুরুটা হচ্ছে 2 লেস দেন 6। হ্যাঁ, তাহলে 2 লেস দেন 6, তাহলে কি কন্ডিশন ট্রু? হ্যাঁ, দেখা যাচ্ছে 2 থেকে 6 বড়, তার মানে আমার কন্ডিশনটা ট্রু। কন্ডিশনটা ট্রু হলে কি হবে? কন্ডিশন ট্রু হলে বলছে আই যেখানেই আছে তার মানটা 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে। আই এর মান এখানে কত ছিল? 1, তার মানে শুরুতে একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। কত হবে? আই এর মান হবে কিন্তু 1 প্লাস 1, 0 প্লাস 1, 0 প্লাস 1 2 হয়ে যাবে। সরি, 0 প্লাস 1 1 হবে। তো তার মানে আয়ের মানটা 1 বাড়লো। তারপরে বলছে যে এ আই এবং এ জেড যে ভ্যালুটা সেটা এক্সচেঞ্জ হবে। আর যদি এ আই এর যে ভ্যালুটা আছে সেটার থেকে এ জেড ভ্যালুটা কি হয়, ছোট বড় যেটা, মানে আই এর থেকে যদি জেড ভ্যালুটা ছোট হয়, তাহলে কিন্তু এখানে একটা এক্সচেঞ্জ হবে। তো এক্ষেত্রে শুরুতে যখন আয়ের মানটা আমরা এখানে কত করে দিলাম, যেহেতু ভেতরে ঢুকে আয়ের মানটা 1 বেড়ে গেল, কত হয়ে গেল? 1 হয়ে গেল। তো 1 নাম্বার এর আয়ের মানও কিন্তু এখন 1, জের মানও কিন্তু এখন 1। তাহলে কি আর এক্সচেঞ্জ হবে? এক্সচেঞ্জ কিন্তু আর এখানে কম্পারিজন করারও সুযোগ নাই, এক্সচেঞ্জ করারও সুযোগ নাই। জাস্ট তাহলে কি হবে? শুধুমাত্র আমার লুপের মানটা, এই লুপটা শেষ হয়ে যাবে। এই ফার্স্ট যে আইটারেশন, লুপের যে ফার্স্ট আইটারেশন সেটা শেষ হয়ে জাস্ট জের মানটা, এখানে কি যেহেতু এতটুকু কাজ শেষ, তাহলে আবার কি হবে? লুপের মান 1 বেড়ে যাবে। লুপের মান, জের মান ছিল 1, এখন কত হয়ে যাবে? 2। তার মানে আফটার ফার্স্ট আইটারেশনের পরে কিন্তু আই এর মান হয়ে যাবে 1, এবং লুপের মান যেহেতু 1 বেড়ে যাবে, জের মান হয়ে যাবে 2। দেখি আমরা অ্যানিমেশনটা দেখি। এই যে এরকম আই এর মান হয়ে গেল 1,
দেন এখানে আর এক্সচেঞ্জ হয় নাই, কারণ এই পজিশনে কিন্তু আই এবং জে আই এর মানও 1, জে এর মানও 1, সো কম্পেয়ার হবে কার মধ্যে আর এক্সচেঞ্জ হবে কার মধ্যে। সো এখানে কোনো এক্সচেঞ্জ হয়নি, শুধুমাত্র জে এর মানটা কিন্তু 1 বেড়ে গিয়ে 2 হয়ে গেছে। এখন লুপটা চলবে এরকম করে কত পর্যন্ত বলেছি, 9 পর্যন্ত। এখন কিন্তু সেকেন্ড আইটারেশন, যেহেতু জের মান 2, এটা কিন্তু সেকেন্ড আইটারেশন। তো এ 2 তে জের মান যেহেতু 2, এ 2 এর সাথে কম্পারিজন হবে হচ্ছে আবার এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু তো 6 আমরা জানি, আর এ 2 এর ভ্যালু কত বর্তমানে, এ 2 এর ভ্যালু কিন্তু হচ্ছে 5। সো আমার আবার কম্পেয়ার হবে এখানে 5 এর সাথে, আমার কিন্তু কম্পেয়ার হবে 6 এর। আমার লিখতে একটু প্রবলেম হলো। আচ্ছা, 5 এর সাথে 6 এর একটা কম্পেয়ার হবে, 5 এর সাথে 6 এর কম্পেয়ার হবে, দেখা যাচ্ছে যে কন্ডিশনটা ট্রু। তার মানে কি হবে, আই এর মানটা কিন্তু আবার বেড়ে যাবে। আই এর মানটা কিন্তু আবার বেড়ে যাবে, তার মানে আই এর মান বেড়ে কিন্তু এই স্টেপে এখানে চলে আসবে। ঠিক আছে, আই এর মান বেড়ে কিন্তু এই স্টেপে চলে আসলো। এরপরে দেখা যাচ্ছে এখনো কিন্তু স্টিল নাও আই এর মান হচ্ছে 2, জে এর মানও কিন্তু 2। তাহলে কি এখানে আর সেম এলিমেন্টের মধ্যে কম্পেয়ার এবং এক্সচেঞ্জের কোনো অপশন আছে? নাই। তো আমার জাস্ট এখানে কি হবে, জে এর মানটা 1 বেড়ে গিয়ে 3 হয়ে যাবে। জে এর মানটা কি হয়ে যাবে, জে চলে আসবে এই জায়গাটাতে, জে চলে আসবে এই পজিশনটা। ঠিক আছে, তো আমরা দেখি যে আমি যেটা লিখলাম অ্যানিমেশন সেটাই বলে কিনা। তার আগে আমি এটা একটু ইরেজ করে নিই। তো এখানে আমরা দেখি, আয়ের মানটা দিয়েছিলাম এখানে, জের মানটা দেখেছি। তাহলে ওই সেকেন্ড আইটারেশনের পর কিন্তু সিনারিও দাঁড়ালো এইটা। এবার কাজ শুরু হবে থার্ড আইটারেশনের। এবার কিন্তু কাজ শুরু হবে কার, থার্ড আইটারেশনের। সো থার্ড আইটারেশনে যদি আমরা খেয়াল করি, তাহলে জের মান কিন্তু 3 হয়ে গেছে, যে জের মান কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সিং আছে। সো এ 3 এর ভ্যালু কত, 8। তাহলে আমরা এখানে লিখি 8, 8 লেস দেন সি। এই কন্ডিশনটা কিন্তু কি, ফলস না? এই কন্ডিশন যেহেতু ফলস, ফলস হলে কি আর ইফ এর ভেতরে ঢুকবে? ঢুকবে না। ফলস হলে তো আর ইফ এর ভেতরে কাজই হবে না। সো এখানে কি হবে, আই এর মান ইনক্রিমেন্ট হওয়ার কোনো চান্স নাই, যেহেতু ইফ এর মান, ইফ এর কন্ডিশনটাই ফলস হয়ে গেছে। সো এই পুরো পোর্শনটা কিন্তু আর কাজ করবে না। জাস্ট কি হবে, জের মানটা 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে। তার মানে জের মানটা এই 3 থেকে কিন্তু এখন চলে আসবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে চলে আসবে। তো দেখি আমরা থার্ড আইটারেশনটা ঠিক আছে কিনা, এই সিনারিওটা মানে থার্ড আইটারেশনের পরের সিনারিওটা ঠিক আছে। আই কিন্তু আয়ের জায়গায় রয়ে গেছে, কারণ এটা কিন্তু কাজই করে না। এই যে দেখা যাচ্ছে না এরকম। তো আমি ইরেজার দিয়ে মুছে দিই। তো এরপরে কি হবে, এরপরে কিন্তু যেই যে মান কিন্তু এখন 4, আবার এ 4 এর সাথে কম্পেয়ার হবে 6 এর। এ 4 এর ভ্যালু কত, 3। তাহলে এক্ষেত্রে কিন্তু 3 এর সাথে কম্পেয়ার হবে 6 এর। 6 এর কম্পেয়ার হলে দেখা যাচ্ছে কন্ডিশন ট্রু। তার মানে কিন্তু আবার এই ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে আয়ের মানটা কি করবে, যা আছে তার থেকে 1 বাড়িয়ে দিবে। আয়ের মান ছিল 2, এখন কিন্তু হয়ে যাবে কত, 3। এই আই চলে আসবে এই জায়গাটাতে, আই চলে আসবে এই জায়গাটাতে। এবং কি হবে, এ আই এর মান আছে 3 এবং জে এর মান কিন্তু বর্তমানে আছে কত, 4। তাহলে এ 3 এবং এ 4 এর মধ্যে একটা কম্পারিজন হবে। এ 3 এবং এ 4 এর মধ্যে কম্পারিজন হয়ে দেখতে হবে যে আমার যেহেতু এখানে ছোটটাকে আগে আনতে হবে, বড়টাকে পরে নিতে হবে। সো আমরা এখানে একটা কম্পেয়ার করব। এখানে আপনারা একটা কম্পেয়ার চাইলে সাথে শুরু করে অ্যাড করে দিতে পারেন। কম্পেয়ার এক্সচেঞ্জ মানে হচ্ছে এখানে একটা কম্পারিজন হবে। কম্পারিজন হয়ে দেখা যাচ্ছে যে এ 3 এর ভ্যালুটা বড় হচ্ছে এ 4 এর চেয়ে। ছোটটা তো আগে যেতে হবে, বড়টা পরে আসতে হবে। তাহলে কি হবে, এখানে একটা এক্সচেঞ্জ করবে। তার মানে 3 চলে আসবে এই জায়গাটাতে, 3 কিন্তু চলে আসবে এই জায়গাটাতে, 8 কিন্তু চলে যাবে এই জায়গাটাতে। এবং আয়ের মানটা খেয়াল করবেন, এক্সচেঞ্জ কিন্তু আয়ের মানটা এখানে ছিল, ফার্স্ট হচ্ছে আয়ের মানটা বাড়লো, দেন আয়ের মান বর্তমানে যে পজিশনে আছে সেই পজিশনের সাথে জের মানটার একটা কম্পারিজন হলো, যে ছোটটা পরে আছে কিনা, দেন কিন্তু একটা এক্সচেঞ্জ হলো। এর তাহলে সিনারিটা কি হচ্ছে, এতটুকুর কাজ কিন্তু শেষ। এতটুকুর কাজ যখন শেষ হয়ে যাবে, তখন জের মানটা 1 বেড়ে যাবে। 4 ছিল, হয়ে যাবে 5। তার মানে যে কিন্তু এই আইটারেশনের পরে যে থাকবে এই জায়গাটা। তো দেখি আমাদের সিনারিওটা ঠিক আছে কিনা। সি, আই হচ্ছে 3 নাম্বারে, এবং 3 এবং 8 এর মধ্যে একটা এক্সচেঞ্জ কিন্তু হয়েছে, যেহেতু ছোট বড় হিসাব ছিল। তারপরে কিন্তু যে মানটা লুপের কারণে 1 বেড়ে গেল। ঠিক এভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করবে, এভাবে করে ধাপে ধাপে কাজ করবে। তো তারপর আমি কম্পারিজনটা একটু দেখিয়ে দিচ্ছি। তো
যাতে কারো কোনো প্রবলেম না থাকে। তো এখানে আমার j এর মান কত হয়ে গেল, এখন 5 এ চলে আসলো। দেন a5 এর সাথে কম্পেয়ার হবে হচ্ছে 6 x এর ভ্যালুটা, a5 এর ভ্যালু হচ্ছে 9, 9 এর সাথে কম্পেয়ার হবে কার, 6 এর। কন্ডিশন কি, কন্ডিশন ফলস না, কন্ডিশন ফলস, তার মানে কন্ডিশন ফলস হলে কি আর এতটুকু কাজ করবে, কাজ করবে না। জাস্ট সিম্পলি কি হয়ে যাবে, j এর মান ট্যাগ বেড়ে যাবে। তার মানে এই সিনারিওর পরে আর কিছুই করার নাই, এই আইটারেশনে শুধু j এর মানটা এখানে চলে আসবে, j এর মানটা কিন্তু এখানে চলে আসবে। দেখি সিনারিওটা, এই যে এখানে আগের যে আইটারেশনটা, যেহেতু আমরা পরের স্লাইডে চলে এসেছি, সো আগের পজিশনটাই দেওয়া আছে। আমি যেটা বলেছিলাম যে a5 এর সাথে কম্পেয়ার হয়ে কিন্তু যে এখানে চলে আসবে, ঠিক আছে। সো দেখি এই যে পরের আইটারেশনটা, এটা রিপিট দেখানো হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়, এই যে, ঠিক আছে। সো এইটা গেল, এটাকে আমি ইরেজার দিয়ে মুছে দিই, না হলে স্টুডেন্ট আপনারাই কনফিউজ হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই কিন্তু হলো সিনারিও। এবার এর যে মান কত, 6, তাহলে a6 এর সাথে কম্পেয়ার হবে x এর ভ্যালু, a6 এর ভ্যালু আছে 4। সো আমি এখানে কম্পারিজনটা আবার দেখিয়ে দিচ্ছি। সো 4 এর সাথে কিন্তু কম্পেয়ার হবে 6 এ। তো দেখা যাচ্ছে কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে কি হবে, ভেতরে ঢুকবে, ঢুকে i এর মানটা 1 বাড়িয়ে দিবে, এখানে চলে আসবে। i এর মান 3 ছিল, এখন কিন্তু হয়ে গেল 4। দেন এক্সচেঞ্জ করার দরকার আছে কিনা সেটার জন্য একটা চেকিং হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে a4 এর থেকে আসলে a6 এর ভ্যালুটা কি ছোট, যেহেতু ছোটটা আগে যাবে, সো এখানে কিন্তু একটা এক্সচেঞ্জ হবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এখানে কিন্তু একটা এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। এক্সচেঞ্জ হওয়ার পরে কাজটা তো শেষ, ইফ এর কাজ শেষ, দেন শুধুমাত্র ফর লুপের মানটা বেড়ে যাবে। তার মানে এই আইটারেশন আসলে ওভারঅল কি ঘটে, ওভারঅল কিন্তু এরকম সিনারি ঘটে। দেখি, ঠিক আছে, এই যে 4 চলে আসছে 8 এর জায়গায়, 8 চলে গেল 4 এর জায়গায়, i এর মানটা ছিল 3 নাম্বার ইনডেক্সে, চলে আসছে 4 নাম্বার ইনডেক্সে, এবং লাস্টে হচ্ছে ফর লুপের মানটা 6 থেকে কিন্তু 7 নাম্বার ইনডেক্সে চলে আসছে, ঠিক আছে। এভাবে করে কিন্তু কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছে। ওকে, তারপরে আমরা পরের ইন্ডেক্সটা দেখি, a7 এর ভ্যালু কত, 1। তাহলে 1 এর সাথে কম্পেয়ার হবে কার, 6 এর। 1 এর সাথে 6 এর কম্পেয়ার হলে কি হবে, কন্ডিশন ট্রু, তার মানে i এর মানটা বাড়বে, এখানে আসবে i এর মান। দেন কি হবে, ai এবং age এর মধ্যে চেকিং হবে, ছোট বড় ছোট পরে থাকলে এটা একটা এক্সচেঞ্জ হবে, এখানে এক্সচেঞ্জ হবে, তার মানে 1 চলে আসবে এখানে, 9 চলে আসবে এখানে, এবং এই লুপটা শেষ হয়ে গেলে ফর এর মানটা এক বেড়ে যাবে, চলে আসবে এখানে 8 নাম্বার। দেখি, এই যে, ঠিক আছে। সেম কন্ডিশনে কিন্তু বারবার, এটা কতবার পর্যন্ত যাবে, 9 পর্যন্ত, বা আর এর মান যা থাকে তার আগের ঘর পর্যন্ত যাবে, ঠিক আছে। সো আমার এখন এ কিন্তু আছে 8 এ, তাহলে a8 এর ভ্যালুর সাথে কিন্তু আমার কি হবে, a8 এর ভ্যালুর সাথে কিন্তু কম্পেয়ার হবে আবার এই যে x এর ভ্যালুটা, a8 এর ভ্যালু কত আছে 7। সো 7 এর সাথে কিন্তু কম্পেয়ার হবে x এর যে ভ্যালু, কন্ডিশন কিন্তু ফলস, কন্ডিশন ফলস হলে কি আর এতটুকু কাজ করবে, করবে না, শুধুমাত্র j এর মান টাইপ বেড়ে যাবে। তার মানে এখানে আর কিছুই করণীয় নাই, এখানে শুধুমাত্র j এর মান টাইপ বেড়ে যাবে, এইটা। এখন কিন্তু j এর মান কত, 9। এখানে অ্যাগেন এখনো কন্ডিশন ট্রু আছে, সো a9 এর সাথে কম্পেয়ার হবে x এর ভ্যালু, তার মানে a9 এর ভ্যালু কত, 10। তাহলে কিন্তু এক্ষেত্রে আমার পেন দিয়ে লেখাটা আসলে এখানকার পাওয়ার পয়েন্টে পেন দিয়ে লেখাটা একটু ডিফিকাল্ট। সো এখানে 10 এর সাথে কিন্তু কম্পেয়ার হচ্ছে 6 এর, দেন কন্ডিশন কিন্তু অ্যাগেন ফলস, ফলস হয়ে গেলে জাস্ট লুপটা কি হবে, এক ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে যে কিন্তু এখানে চলে আসবে, এবং যখনই কন্ডিশন চেকিং এ যাবে এখানকার যে লুপের কন্ডিশন সেখানে কিন্তু আটকা পড়ে যাবে, দেখা যাবে লুপটা চলার কথা ছিল 9 পর্যন্ত, বাট যে মানটা কিন্তু এখন হয়ে গেল 10। তার মানে আমার কি কন্ডিশন, আমার কিন্তু ফর লুপ শেষ, ফর লুপ কিন্তু শেষ হয়ে গেল। দেন ফর লুপ শেষ হয়ে গেলে, এই পুরো ফর লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আসলে কি হবে, এই পুরো ফর লুপ যখন শেষ হয়ে যাবে, আমি একটু সিনারিওটা পরের যে আইটারেশনটা একটু আগে দেখিয়ে নিই। এই পুরো ফর লুপটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন কি বললো, i এর মান যেখানেই আছে তার i+1 যে পজিশন, সেই পজিশনের সাথে এক্সচেঞ্জ হবে হচ্ছে ar এর ডাটা,
হায়ের মান কততে আছে দেখি, এখানে 5-এ আছে। তাহলে 5 প্লাস 1 কত, 6। তার মানে 6 পজিশনের সাথে এই যে 6 এর এলিমেন্টটার সাথে, এটা কিন্তু এলিমেন্ট এ 6, A6 এর এলিমেন্ট হলো 8 এবং এ আর এর এলিমেন্ট হলো A10। তার মানে হচ্ছে 6 এবং 8 এর মধ্যে কি হবে, একটা এক্সচেঞ্জ হবে। 6 চলে আসবে এখানে, 8 চলে আসবে এখানে। এই যে যতবার এক্সচেঞ্জের কথা বলছি, এক্সচেঞ্জ বলতে কিন্তু আমরা বাবু শর্টে কিন্তু কিভাবে এক্সচেঞ্জ হয় সেটা শিখে এসেছি। আপনারা কিন্তু ওই 3টা লাইন দিয়ে কিন্তু কোড করার সময় এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন। আর এটা যেহেতু সুডো কোড, সুডো কোডে হচ্ছে আমরা এই ডাবল সাইন দিয়ে আসলে এক্সচেঞ্জটা বোঝাচ্ছি। আর নর্মালি কোড করার সময় আপনারা টেম্পোরারিতে একটা ডাটা রেখে নেবেন, দেন আগের পজিশনটাকে টেম্পোরারি ভেরিয়েবলে আনতে হবে, আগেরটাতে পরেরটা অ্যাসাইন করে দিতে হবে। 3টা লাইনের মাধ্যমে কিন্তু আপনারা সোয়াপিং বা এক্সচেঞ্জটা করে নিতে পারবেন। তাহলে কি হলো, 6 চলে যাবে এই জায়গায়, 8 চলে আসবে এই জায়গায়, এলিমেন্টের মধ্যে কিন্তু কি হলো, এক্সচেঞ্জ হলো। সিনারিটা দেখি, এই যে 6 চলে আসছে 8 এর জায়গায়, 8 চলে গেছে 6 এর জায়গায়। এই ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করবেন, এক্ষেত্রে আমরা যদি দেখি, এটা ছিল আমাদের পার্টিশনিং এলিমেন্ট। বলেছিলাম যে পার্টিশন অ্যালগরিদমের এই পার্টিশন ফাংশনের পরে কিন্তু আমরা পার্টিশনিং এলিমেন্টের পজিশন পেয়ে যাব, যেই পজিশনে থেকে তার লেফটের দিকে যে ডাটা এলিমেন্ট গুলো আছে সেগুলো সব ছোট, তার রাইটের দিকে যে ডাটা এলিমেন্ট গুলো আছে সবগুলো কিন্তু বড়। এবং খেয়াল করবেন এরা কিন্তু আসলে ইকুয়াল ভাগে ভাগ হয়নি, এখানে 5টা এলিমেন্ট আছে, এখানে 4টা এলিমেন্ট আছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এটা একটা সাবএরে, এটা আসলে একটা সাবএরে, এবং এটা কিন্তু একটা সাবএরে। প্রথম সাবএরে হচ্ছে পি থেকে শুরু করে কিউ-1, আর এটা হচ্ছে কিউ+1 থেকে আর পর্যন্ত। তো কি হলো, আমরা কিন্তু কি করলাম, ডিভাইড করলাম, দেন পার্টিশনিং ফাংশনটাকে কল করলাম, কল করে কিন্তু এই পিভট এলিমেন্টটাকে কি করলাম, এমন জায়গায় পজিশনে বসালাম যেখানে ছোট বড় সুন্দর করে। কিন্তু এখানে এরা কিন্তু সবাই ছোট, এরা কিন্তু সবাই বড়, কিন্তু এরা কিন্তু আবার নিজেরা এলোমেলো আছে, এরা কিন্তু নিজেরা এলোমেলো আছে, এই সাব অ্যারে গুলো কিন্তু নিজেদের মধ্যে নিজেরা এলোমেলো আছে। তো কি হবে, আবার ওই যে কুইক শর্টের যে ডিভাইডের মধ্যে আমরা রিকার্সিভ কল দিয়েছিলাম, ওই রিকার্সিভ কল করার মাধ্যমে কিন্তু আবার সিমিলারলি কি হবে, এই যে এই সাব অ্যারের জন্য এটা হচ্ছে পিভট এলিমেন্ট নির্ধারিত হবে, দেন এটার এগেইনস্টে এই যে পার্টিশনিং যেভাবে কাজ হয়েছে সেভাবে করে এই ওয়ানটা এমন পজিশনে বসে যাবে যেখান থেকে তার এগুলো ছোট থাকবে, এগুলো সব বড় থাকবে। আবার এক্ষেত্রেও কিন্তু সেম, এই সাবারে তো রিকার্সিভ কল করার পরে 8 এমন পজিশনে বসবে যেখানে তার আগে ছোট থাকবে, পরে হচ্ছে বড় থাকবে। এরকম করে কন্টিনিউয়াসলি হতে হতে যখন প্রত্যেকটা সাবেরই এলিমেন্ট একটা একটা করে চলে আসবে, তখন কিন্তু ভাগের কাজও শেষ, কম্পেয়ারের কাজও শেষ। তো এট লাস্টে দেখা যাবে যে সবগুলো এলিমেন্ট কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু কোনো কম্বাইন করার দরকার নাই। তো আমার মনে হয় সবাই এখন এখন বুঝতে পারছি। তো আমরা সবাই চেষ্টা করবো একটা আনসর্টেড এলিমেন্ট নিয়ে, কিছু এলিমেন্ট নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা এই যে স্টেপ সেগুলো একটু প্র্যাকটিস করে নিব, আদারওয়াইজ কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। সো অলরেডি আমি যেটা বললাম যে লাস্ট এলিমেন্টকে আসলে আমি পিভট এলিমেন্ট হিসেবে ধরে নিয়েছি। লাস্ট পজিশন, এটা কিন্তু ফার্স্ট পজিশন নিয়েও করা যায়, সেটার অ্যালগরিদমটা আরেকটু ডিফারেন্ট হয়, একটু তখন আবার অন্যরকম হয়। আর হচ্ছে তখন ফার্স্টের সাথে লাস্টে কম্পেয়ার করতে হয়। আর লাস্ট এলিমেন্টে যেভাবে দেখালাম এটাও কিন্তু একটা ওয়ে, মানে কুইক শর্টটা কাইন্ড অফ দুইটা কনসেপ্টে করা যায়। ঠিক আছে, সো লাস্ট এলিমেন্টকে ধরে অথবা ফার্স্ট এলিমেন্টকে ধরে, সো লাস্ট এলিমেন্টটা আসলে একটু ইজি। তো এরপরে লাস্ট এলিমেন্টটাকে আমরা পিভট এলিমেন্ট বা পার্টিশনিং এলিমেন্ট হিসেবে ধরে নিচ্ছি প্রত্যেকবার। এক্ষেত্রে কিন্তু 4টা রিজিয়ন তৈরি হয়ে যাচ্ছে। একটা রিজিয়নে কিন্তু থাকছে হচ্ছে পিভট এলিমেন্টের থেকে ছোটগুলো, আরেকটা রিজিয়নে থাকছে কিন্তু পিভট এলিমেন্টের থেকে বড়গুলো, এবং যে লাস্ট এলিমেন্ট সেটাকে তো আমরা পিভট ধরেই নিয়েছি। ঠিক আছে, সেটা হলো পার্টিশনিং এ কিভাবে কয়টা রিজিয়ন তৈরি হয়। আচ্ছা, এইটা হচ্ছে কারেক্টনেস অফ পার্টিশন। এতক্ষণ পর্যন্ত আমি যে কেসগুলো নিয়ে ডিসকাস করেছি, কিভাবে ইনিশিয়ালাইজেশন হয়, প্লাস হলো কিভাবে এক্সচেঞ্জ হয়, কখন কোন কন্ডিশন গুলো কাজ করে, এগুলো আসলে শুরুতে যেমন কি হয়, শুরুতে কিন্তু শুরুটা হবে হচ্ছে একটা এ নামক অ্যারে নিয়ে, যেখানে আমার ইন্ডেক্সিং গুলো যদি আমি আই ধরি, একটা একটা ফার্স্ট আইটারেশনের পূর্বে কিন্তু, ফার্স্ট আইটারেশনের আগে কিন্তু অ্যারের মধ্যে আসলে থাকে পি থেকে আই পর্যন্ত। আর আরেকটা যেই পার্টিশন যদি চিন্তা করি, দুইটা পার্টিশন চিন্তা করি, তাহলে i+1 থেকে জে, একটা পার্টিশনে থাকে z-1 পর্যন্ত। ঠিক আছে, তো এরকম করে ইনিশিয়ালি আসলে সব ফাঁকা থাকে, ইনিশিয়ালি কোনো সাব অ্যারেতে কোনো ভ্যালু থাকে না।
দেন আর কে আমরা ইন্ডেক্স হিসেবে ধরে নিই বা পিভট এলিমেন্ট হিসেবে ধরে নেওয়ার পরে সেটার মধ্যে আমাদের যে এই যে এখানে কম্পারিজনটা হয়েছিল, এখানে কিন্তু দুইটা কেস হয়। একটা হচ্ছে এক্স এর মান যদি জে থেকে বড় হয়, আর একটা হচ্ছে এক্স এর মান যদি জে থেকে ছোট হয়। তাহলে আমরা দেখেছি যে যদি এক্স বড় হয় তাহলে একটা কেস, আর যদি এক্স ছোট হয় তাহলে একটা কেস। ফর এক্সাম্পল, এক্স ছোট আর হচ্ছে জে এর ভ্যালুটা বড়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কন্ডিশনটা ফলস হয়, তার মানে কিন্তু তখন এই কাজটা হয় না, তখন শুধুই মাত্র জে এর মানটা এক ইনক্রিমেন্ট হয়। যদি এই কন্ডিশন হয় তাহলে তো এটা এই কন্ডিশনটা ফলস, তার মানে তখন কিন্তু এটা হয় না, শুধুমাত্র জে এর মানটা ইনক্রিমেন্ট হয়। আর কেস টুটা কি ছিল? ঠিক অপোজিট কেস, এক্স টা বড় হবে, এই যে ভ্যালুটা ছোট হবে। এক্ষেত্রে কেস ওয়ানটাকে আই দিয়ে জে দিয়ে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপরে এক্সচেঞ্জ যখন হয় বা প্রথম কেসটা পরে আসলে কি হয়, প্রথম কেসের ভিতরে জের মানটা কোথায় চলে যায়, আয়ের মানটা কোথায় চলে যায়, এখানে একটু দেখানোর চেষ্টা করেছে। আর এখানে যেটা বললাম যে যদি অপোজিট কেস হয়, কেস টু হয়, সেক্ষেত্রে কন্ডিশন যখন ট্রু হয় তখন আয়ের মানটা ইনক্রিমেন্ট হয়, এ আই এবং এ জে এর মধ্যে একটা কি হয়, এক্সচেঞ্জ হয়, এবং কিন্তু জে এর মানটা ইনক্রিমেন্ট হয়। তিনটা কাজ হয়ে থাকে যদি কেস টু কাজ করে। আর কেস ওয়ান হলে কিন্তু শুধুমাত্র জে এর মানটা বৃদ্ধি পায়। আর তাছাড়া প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এ আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু আনঅল্টার্ড থেকে, যে যতক্ষণ পর্যন্ত কেস রান করলো বা লুপ চললো, লুপ চলাকালীন কিন্তু যে পিভট এলিমেন্ট সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, তার জায়গারও পরিবর্তন হয় নাই, তার ভ্যালুরও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এক্ষেত্রে আবার এই কেস টু কাজ করলে কিভাবে আসলে এক্স এর থেকে ছোট কিভাবে হলো, বড় কিভাবে হলো, পার্টিশন এগুলো দেখানো হয়েছে। এই যে এভাবে করে এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হয়ে আই এবং জে এর মধ্যে যদি এক্সচেঞ্জ হয়, আর কি, তাহলে সেক্ষেত্রে এই যে আই জে এক্সচেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে যে অলরেডি এতটুকু এক্স এর থেকে বড়, এতটুকু এক্স এর থেকে ছোট, এরকম সিনারিও তৈরি হতে থাকে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পুরো যেই অ্যারেটা সেটা কিন্তু কভার করে। আর টার্মিনেশনের ক্ষেত্রে টার্মিনেশনটা আমরা জানি অলরেডি, টার্মিনেশনটা কখন হয়, টার্মিনেশন হয়ে যায় যখন জে এর মানটা, লুপটা চলে হচ্ছে জে মাইনাস আর মাইনাস ওয়ান পর্যন্ত, তাহলে আর জে এর মান যখন আর এর সমান হয়ে যায় তখন কিন্তু আমার লুপটা শেষ হয়ে যায়। এই যে এখানে বলাও আছে যে যখন আর এর সমান তখন কিন্তু আমার লুপ শেষ। এবং লুপ যখন শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে পিভট যে এলিমেন্ট আছে তার থেকে ওই যে পি থেকে আই পর্যন্ত একটা সাবেরে, ওই সাবের গুলো ছোট, আবার পিভট থেকে আই প্লাস ওয়ান প্লাস জে মাইনাস ওয়ান পর্যন্ত ওই একটা সাবেরে বড়, আর এ আর কিন্তু থাকবে পিভট এলিমেন্ট গুলো। ঠিক আছে, এখানে কিন্তু ওই যে আমরা পিভট এলিমেন্টটাকে এক্সচেঞ্জ করে এখনো নিয়ে আসিনি, জাস্ট পিভট এলিমেন্টটা পজিশনটা পেলো, যে কোন পজিশন পিভট অলরেডি কিন্তু আই এবং জে যে ইনক্রিমেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আই এবং জে কিন্তু নিজেরা নিজেরা ওই যে আমাদের যে সিনারিও বা আগের যে অ্যারে আকারে যেটা ছবি এঁকে দেখানো হচ্ছে ওটা যদি খেয়াল করেন দেখবেন আই এবং জেরা নিজেরা নিজেরা কিন্তু সর্ট আউট অলরেডি হয়ে গেছে। দেন কাজটা হয় কি, যে পিভট এলিমেন্টটাকে থাকে সেটাকে আই প্লাস ওয়ান এর ঘরের সাথে এক্সচেঞ্জ করে দিতে হয়। এইটাই বলা হচ্ছে। লাস্ট লাইন সোয়াপ এ আই প্লাস ওয়ান এবং আর, এক্ষেত্রে কিন্তু পিভট এলিমেন্টটা এম থেকে মাঝখানের দিকে চলে আসে যেখানে দুইটা সাব অ্যারেতে ভাগ হয়েছে। তো এখানে কমপ্লেক্সিটি যদি দেখি, এন সংখ্যক এলিমেন্টের জন্য আসলে লুপ চলে। এন এর মান আমরা যদি একটু খেয়াল করি, আর এর মান যদি 10 হয়, পি এর মান যদি 1 হয়, 10 মাইনাস 1 প্লাস 1 কত হয়, 10, তাহলে এন এর মান 10। 10টা ইটারেশনের জন্য আসলে নরমালি পার্টিশন ভাগটা কতবার হবে, ভাগ কিন্তু যে কয়টা এলিমেন্ট সেই কয়টা বারই ভাগ হবে, সো এই জন্য এটার কমপ্লেক্সিটি হচ্ছে এন। তবে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, তার আগে আমি ওটস কেসটা বলে রাখি। যে কুইক শর্ট অ্যালগোরিদমের যে ওটস কেস সিনারিও, নরমালি আমরা কি বলেছি, নরমাল হচ্ছে ডিভাইড হতে এন সময় লাগে, আর যে কনকোয়ারের যে কাজটা আছে, কনকোয়ার বা পার্টিশনারি ফাংশনটা নিয়ে যে রিকার্সিভ কল, এই পুরাটা কাজ হতে এভারেজ কেস যদি সিনারিও হয়, নরমালি কুইক শর্টের রান টাইম হচ্ছে এন লগ এন। ঠিক আছে, এন লগ এন। তবে ওটস কেস সিনারিও কি, ওটস কেস সিনারিওতে কিন্তু কুইক শর্টের ভ্যালু অনেক বেশি দেখা যাচ্ছে, এন স্কোয়ার। এবং এই ওটস কেস আসলে কখন হয় সেটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কুইক শর্টের জন্য, এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এটার কারণে কিন্তু মার্জ শর্ট এবং কুইক শর্ট দুইটাই কম সময় নেয়, বাট এই ওয়ার্স্ট কেস সিনারিও যদি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে মার্জ শর্টের থেকে কুইক শর্ট বেশি সময় নিচ্ছে। কিভাবে সেটা আমরা একটু দেখবো।
তো এক্ষেত্রে আমাদের যদি আমরা এখানে খেয়াল করি, ওর্স্ট কেস পার্টিশনিং বলতে আসলে এখানে আনব্যালেন্স পার্টিশনিং বোঝাচ্ছে। আনব্যালেন্স মানে কি, যদি আমরা খেয়াল করি যে পার্টিশনিংটা করলাম, সেক্ষেত্রে ডাটাগুলো কিন্তু কখনো এক্সচেঞ্জ হচ্ছিল, কখনো এক্সচেঞ্জ হচ্ছিল না, কখনো আয়ের মান বাড়ছিল, কখনো জের মান বাড়ছিল, কখনো শুধুমাত্র জের মান বাড়ছিল। সো এখানে কিন্তু এলোমেলো কিছু ডাটা ছিল। সো এলোমেলো ডাটা যদি হয় তখন কিন্তু আসলে আমাদের কম্পেয়ার করে করে আমরা হিসাবটাকে মিলাতে পারি। কিন্তু যদি মানে এমন সিনারি হয় যে আসলে দুইটা মানে এখানে সবগুলো এলিমেন্ট এলোমেলো ছিল বলেই আসলে এই কুইক শর্ট অ্যালগোরিদমটাকে সুন্দরভাবে রান করা গেছে, বা আসলে সত্যিকার অর্থে যে রান টাইমটা সেটা বের হয়ে আসছে। বাট এমন যদি হয় যে যেই ডাটাগুলো আমরা নিলাম সেগুলো অলরেডি সাজানোই আছে, সাজানো থাকলেও কিন্তু কি হবে, দেখা যাবে যে লাস্ট এলিমেন্টে হচ্ছে সব থেকে যে বড় এলিমেন্টটা সেটা কিন্তু আছে। তাহলে সেটার সাথে যখনই কম্পেয়ার করব দেখা যাবে যে আমার এক্সচেঞ্জ করার আসলে কিছু নাই। তার মানে কি, কাজ কিন্তু ঠিকই হবে, স্টেপ গুলা রান ঠিকই করবে, বাট কিন্তু আমার যেহেতু সাজানোই আছে, সময়টা কিন্তু সে ঠিকই নিবে। সাজানোই আছে এমন না যে সাজানো থাকার কারণে সময়টা একটু কম নিচ্ছে, সাজানো থাকলেও কিন্তু সে অ্যাকচুয়ালি নর্মালি যে সময় নিত ঠিক সেই সময়টাই নেবে যদি সাজানো থাকে। আবার যদি উল্টা কেস হয়, মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজানো থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সেম, প্রত্যেকবার কন্ডিশন ফলস হবে, কন্ডিশন ফলস হয়ে কিন্তু কোনো এক্সচেঞ্জ হবে না, এক্সচেঞ্জ না হলেও কিন্তু প্রত্যেকটা স্টেপ রান করবে। সো এইটাকে বলা হচ্ছে আনব্যালেন্স পার্টিশন। এবং এই ধরনের আনব্যালেন্স পার্টিশন যখন হয় তখন কিন্তু আমার প্রত্যেকটা স্টেপই রান করে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু অনেক সময় নেয়, যেটা কিন্তু মার্শটে হয় না। মার্শটে যেহেতু দুই ভাগে ভাগ করে দুই সাইডেই কনকার এবং কম্বাইন হয়, সো ওই ক্ষেত্রে কিন্তু সাজানো থাকলেও জায়গাটা অনেক কম নিয়ে কাজ করে, প্রত্যেকটা স্টেপ কম কাজ করে কম্পারেটিভলি কুইক শর্ট। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, পার্টিশনটা কখন আনব্যালেন্সড হয়, যদি সাব প্রবলেম গুলো এমন হয়, দুইটা সাব প্রবলেম, এই যে সাব অ্যারেতে আমি যখন দেখিয়েছিলাম যে একটা সাব অ্যারেতে 5টা এলিমেন্ট আর একটাতে 4টা, তো সাব এলিমেন্ট গুলোর মধ্যে কিন্তু কিছু এলিমেন্ট ছিল যাদের মধ্যে আমি এক্সচেঞ্জ করতে পারছি। বাট এমন যদি হয় যে একটা সাব প্রবলেমের ভিতরে সবগুলো এলিমেন্ট ঢুকে গেল, আরেকটা সাব প্রবলেমের মধ্যে কোনো ভ্যালুই নাই, জিরো, কারণ একটার মধ্যে সবগুলাই আসলে ছোট বড় একটার মধ্যে ঢুকে গেছে। তো মিক্সিং, যদি মিক্সিংই না থাকে তাহলে আমি দুইটা সাব প্রবলেম ভাগ করবো কিভাবে? তো এটা হলো পার্টিশনটা যদি এরকম আনব্যালেন্সড হয়, অথবা পিভট এলিমেন্টের থেকে সব এলিমেন্ট গুলো বড় হয়, অথবা পিভট এলিমেন্ট থেকে সব এলিমেন্ট গুলো দেখা যায় যে ছোট আছে, যেটা কিনা আলটিমেটলি সর্টেড অথবা রিভার্স সর্টেড এর ক্ষেত্রে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওর্স্ট কেস পার্টিশনিং হয়। তার মানে কাজ প্রত্যেকটা স্টেপে রান করবে, কিন্তু এখানে আদৌ কাজ করার মতো আসলে কিছু নাই। তো সময় কিন্তু অ্যাজ ইউজুয়াল সময় নিবে, যেটা কিন্তু মাস শর্টের থেকে, এটা এই কারণে যদি এরকম হয় যে সাজানো থাকে তাহলে মাস শর্টের থেকে কুইক শর্ট সময় বেশি নেবে। সো দিস ইজ কল্ড ওর্স্ট কেস পার্টিশনিং। এবং এই আনব্যালেন্স সিনারিওতে কিন্তু যেহেতু ডাবল কাজ হয়, এটা কিন্তু এন স্কোয়ার হচ্ছে আমার ওর্স্ট কেস পার্টিশনিং এর রান টাইম। ওর্স্ট কেস পার্টিশনিং এর ক্ষেত্রে আমরা মার্শট অ্যালগোরিদমে অলরেডি দেখে এসেছি যে যদি রান টাইম বের করতে হয় তাহলে দুইটা ভাগে 2t n/2 এরকম থাকে। একটা হচ্ছে ভাগের জন্য, ভাগের জন্য কিন্তু আমরা জানি যে 1 কাজ করে, ভাগের জন্য কিন্তু দুই ভাগে যেহেতু ভাগ হয় 2 কাজ করতো, এবং দুইটা ভাগে যখন কনকর এবং কম্বাইন হতো তখন 2t n/2 এরকম দুইটা সাব অ্যারেতে কিন্তু ভাগ হয়ে যেত। t(n/2) ছিল দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়া n/2, আর যেহেতু দুইটা সাবের হয় 2t(n/2). আর এক্ষেত্রে যেহেতু ওর্স্ট কেস সিনারিও মানে হচ্ছে একটা সাবেরেতে পুরা কত n-1, পুরা একটা সবগুলো এলিমেন্ট হচ্ছে একটা সাবেরেতে ঢুকে যাচ্ছে, আর আরেকটা সাবেরেতে কোনো এলিমেন্টই নেই। তাহলে আরেকটা সাব এলিমেন্টে যখন সাব অ্যারেতে যখন এলিমেন্টই নেই তখন রান টাইম তো জিরোই, আর আরেকটাতে n-1 এলিমেন্ট ঢুকে আছে, সো এটার রান টাইমও n-1। আর পার্টিশনিং যে টাইমটা, মানে পার্টিশন করার টাইমটা তো n সংখ্যক এলিমেন্টের জন্য n সংখ্যক এলিমেন্টই হবে। সো এই ভাগটা যখন হবে এটা তো অবভিয়াসলি বাদ হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে এইটা। এবং পার্টিশনিং টাইমটাকে যদি আমরা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি থিটা অফ n। তো এরকম করে দেখা যাচ্ছে আসলে রান টাইমটা কি হচ্ছে, রান টাইমটা কিন্তু চলতেছে n-1 সংখ্যক পর্যন্ত। তার মানে 1 থেকে যদি আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করি বা হাইপোথেসিস ভ্যালু দিয়ে দেখাই তাহলে বোঝা যাচ্ছে কে এর মান 1 থেকে n পর্যন্ত। এখানে একবার 1 থেকে n পর্যন্ত রান করছে, আর এখানে তো n আছে, তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, এই যে এটা সামেশন করলে এটার যখন এই যে কে নামক ভেরিয়েবলের জন্য যখন এই প্রত্যেকটা ভ্যালু বসাবে, কে এর মান 1 2 3 4 5 6 7 8 9, তো এরকম করে প্রত্যেকটা ভ্যালু যখন বসাবে দেখা যাবে প্রত্যেকটাই আসলে স্টেপ কাজ করছে। সো আলটিমেটলি আমার n সংখ্যক এলিমেন্টের জন্য কিন্তু দেখা যাবে যে আমরা পাচ্ছি হলো n স্কয়ার। এই যে ফর এক্সাম্পল শুরুটা হবে হচ্ছে কোথা থেকে, n-1 থেকে, n সংখ্যক এলিমেন্ট থাকলে n-1 n-2 n-3 2 1 এরকম করে যদি সাজানো থাকে, পুরাটা মিলে কয়টা এলিমেন্ট n, তাহলে n সংখ্যক এলিমেন্টের পার্টিশন n, আর এই এটার জন্য আমার রান টাইম লাগছে n স্কয়ার।
এটা কিন্তু ওস্কেস পার্টিশনিং। ঠিক আছে, এটা হলো ওস্কেস পার্টিশনিং এ, এই জন্য কিন্তু এটা সময় লাগে মানে একদম স্কোয়ার যেটাকে বলে এন স্কোয়ার। আর নর্মালি যদি বলি বেস্ট কেস পার্টিশনিং, তার মানে হচ্ছে একদম দুই ভাগে ভাগ হবে, তাহলে সেক্ষেত্রে n/2 দুইটা সাব প্রবলেমে ভাগ হবে। আর সেক্ষেত্রে একটা সাব প্রবলেমের ভিতরে n/2 থাকবে, আর একটা সাব প্রবলেমের ভিতরে তার থেকে এক ঘর কম থাকবে। ঠিক আছে, আদার সাইজ কিন্তু এরকম একটা সাব প্রবলেমে যা থাকবে তার থেকে কিন্তু দেখা যাবে যেহেতু পার্টিশনিং এলিমেন্টটা কোনোটার ভিতরে ঢুকছে না, সো একটা এলিমেন্ট কিন্তু কম থাকবে। ঠিক আছে, তারপরে রান টাইম যদিটা বলি, রান টাইম বলে ওই যে 2t n/2 প্লাস পার্টিশনিং টাইম। তো নর্মালি এটাকে যদি আমরা হাইপোথিসিস আকারে বের করি, আমাদের রিকার্সিভ অলরেডি সলিউশন ছিল, সেই রিকার্সিভ মার্কশটের ভিতরে আমি দেখিয়েছি, ওটা দেখে নেবেন। ওটার ভিতরে যদি অ্যানালাইসিস করি সেম ওয়েতে কিন্তু আমাদের n log n আসে। আর যেহেতু এখানে মার্জ করার ইস্যু নাই, কম্বাইন নাই, মার্কশটে কিন্তু ছিল কি n log n প্লাস n। ঠিক আছে, আর ইয়ের ক্ষেত্রে যেহেতু এটার ক্ষেত্রে কোনো মার্কশট, কোনো মার্জিং নাই বা কম্বাইন নাই, এটা কিন্তু রানটা হচ্ছে n log n। এটা হলো বেস্ট কেস সিনারিও, মানে কোনো প্রবলেম নেই, সব এলোমেলো ডাটা, প্রত্যেকটা স্টেপ অ্যাকুরেটলি আসলে কোনো কারণ নাই স্টেপ রান না করার। আর এটা হলো রিকারশন ট্রি ফর বেস্ট কেস পার্টিশনিং। যদি আমরা এটা আমরা মার্কশটের ক্ষেত্রে দেখে এসেছি, যদি n সংখ্যক এলিমেন্ট থাকে দুইটা ভাগে ভাগ হবে, n/2 দেন হচ্ছে এটা কস্টিং দিয়ে রিপ্রেজেন্ট করা আছে এগুলো প্রত্যেকটা। দেন আবার n/2 যখন ভাগ হবে তখন n/4 যদি আমরা ধরি, এরকম করে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে ভাগ হবে। আমি বলেই এসেছি যে ভাগটা আসলে কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যখন সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত হয়ে যাবে তখন কিন্তু আর ভাগ হবে না, তার মানে দুইটা থাকলেও কিন্তু ভাগ হবে। সো যখন আমার সিঙ্গেল এলিমেন্টে চলে আসতেছে তখন কিন্তু কাজটা হয়ে যায়। এটা যদি আমরা ট্রি আকারে দেখি, তাহলে আমরা দেখবো টোটাল কস্টিং, এটার ক্ষেত্রে সি অফ এন, এই দুইটা যোগ করলে সি অফ এন, এই চারটা যোগ করলে সি অফ এন, এরকম করে আসলে প্রত্যেকটাই যখন যোগ করবো কন্টিনিউয়াসলি আমরা প্রত্যেকটা স্টেপে কিন্তু সেম কস্টিং পাচ্ছি। তো সেম কস্টিং এবং সেম হারে এবং দুই ভাগ করে হচ্ছে। সো এটা কিন্তু লগারিদমের নিয়ম। এই জন্য লগ এন সংখ্যক যদি ডাটা থাকে এবং যেহেতু সেম সিকোয়েন্সে সেম ভ্যালু নিয়ে দুই ভাগ করে বাড়ছে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার লগ এন এর লগারিদমের নিয়ম। সো আমরা যদি এন সংখ্যক ডেটাকে নিয়ে কাজ করি, তাহলে এন লগ এন হবে হচ্ছে আমার বেস্ট কেস পার্টিশনিং ফর রিকারশন ট্রি ভিউ অফ কুইকশর্ট অ্যালগরিদম। এটা এখানে রিকারশন ট্রি অলরেডি এখানে দেওয়া আছে ডিভাইড এন্ড কনকোয়ারের জন্য। এই রিকারশন রিলেশনটা আসলে আমরা দেখেছি অলরেডি। সো এক্ষেত্রে আমি আর আলাদা করে কিছু বলবো না, এখানেও সাবস্টিটিউশন মেথড থাকবে, রিকারশন ট্রি মেথডটা থাকবে। সাবস্টিটিউশন মেথডটা ছিল যেটা গেসিং মেথড, আর রিকারশন ট্রি মেথডে এই যে একটু আগে দেখে আসলাম, এটাও আর একটু স্পেসিফিকলি যখন করা হয় তখন রিকারশন ট্রি মেথড কিভাবে রিকারশন রিলেশন জানি, যখনই রিকার্সিভ কল হয় তখনই কিন্তু আসলে রিকারশন রিলেশন কাজ করে, যেভাবে করে আমাদের সলভ করতে হয়। তো এই জন্য রিকারেন্স রিলেশন, এটা আমি মার্কশটে বিস্তর আলোচনা করে এসেছি, কারণ যদি দেখার থাকে ওখান থেকে দেখে নেবেন। সো আমার আজকের লেকচার এতটুকু পর্যন্তই। মেনলি কুইকশর্ট কি, কুইকশর্টের ডিজাইন কি, কুইকশর্টের সুডোকোডটা উইথ এক্সাম্পল আমি বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর সবাই একটু প্র্যাকটিস করে নেবেন হাতে কলমে, যাতে যে স্টেপ গুলো ছিল সেই স্টেপ গুলো কারো ভুল না হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমার লেকচার এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।